হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। ২০২৪ সালটা আমাদের অনেকের জন্য খুব খারাপ সময় গেছে। ২০২৫ সালটা এমনকি ভয়ঙ্কর একটা সময় হতে যাচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে। কেন এই কথা বলছি? কারণ ২০২৪ সালের শেষের দিকেই আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষ চাকরি হারিয়েছে। শুধু তাই নয়, এমনকি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য এখন মার্কেট প্লেসে কাজ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এআই। এআই এর মারাত্মক রকম প্রভাব আমাদের সমাজে পড়ছে। এআই এমন অনেক অনেক কাজ আছে যেই কাজগুলো হিউম্যানরা করতো, সেই কাজগুলো এখন এআইকে দিয়ে খুব সহজে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে করে ফেলা যাচ্ছে, যে কারণে মানুষজন এখন এআইয়ের দিকে ঝুঁকছে এবং ব্যাপারটা খুব স্বাভাবিক। ২০২৫ সালটা আমাদের জন্য একটা খারাপ সময় হতে যাচ্ছে এই কারণে যে যারা এখন বিশেষ করে ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য আরও কঠিন হয়ে যাবে কাজ পাওয়া এবং এখানে টিকে থাকা। কর্পোরেট জবের ক্ষেত্রেও একই ব্যাপারটা ঘটতে যাচ্ছে। আপনি যদি অলরেডি একটা জায়গায় কাজ করে থাকেন বা একটা জায়গায় আপনি জব করে থাকেন, সেই জায়গাটাকে আপনাকে সিকিউর করতে হবে। এবং যারা চাকরির বাজারে ঢুকবেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করার চিন্তাভাবনা করছেন, চাকরি করার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য ব্যাপারটা খুব কঠিন হতে যাচ্ছে, কারণ এআইয়ের এই আধিপত্য। এখন এটা থেকে মুক্তির উপায় কী? এটা থেকে ডেফিনেটলি মুক্তির উপায় আছে। আমাদেরকে প্রপার নলেজ রাখতে হবে। যদি আমরা নিজেদেরকে ঠিকমতো ২০২৫ সালে প্রিপেয়ার করতে পারি, তাহলে আশা করা যায় আপনি এই সমস্যাটাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। কারণ একটা জিনিস একটু মনে রাখবেন, এআই যতই মানুষের চাকরি খাচ্ছে বা যতই মানুষের প্রফেশনাল জায়গাগুলো দখল করে নিচ্ছে, এআইকেও কিন্তু আলটিমেটলি মানুষই ম্যানেজ করছে। তার মানে আপনাকে খুব ভালো করে এই ২০২৫ সালকে টার্গেট করে স্কিলগুলো শিখতে হবে। আমি আপনাদের কথা মাথায় রেখি ৩টা ভিডিও বানাবো। নাম্বার 1, যেই স্কিলসগুলো আপনি যেই সেক্টরেই থাকেন না কেন, আপনাদের প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি যেই স্কিলগুলো জানতে হবে বা যেই জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে ২০২৫ সাল এবং এর পরবর্তী সময়গুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো। দ্বিতীয় ভিডিও হবে যেখানে আমি কথা বলবো ২০২৫ সাল থেকে পরবর্তী সময়ে আপনি যদি পার্টিকুলার কোনো হার্ড স্কিল শিখতে চান, কোন কোন স্কিলসগুলো ২০২৫ সালের পরবর্তী সময়ে রাজত্ব করবে, সেই স্কিলসগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এবং শেষ ভিডিওটা বানাবো বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিংয়ের জন্য সুইটেবল এমন কিছু স্কিল আপনাদের সামনে তুলে ধরবো, যে স্কিলসগুলো দিয়ে আপনি খুব ভালো রকমে ২০২৫ সাল এবং পরবর্তী সময়গুলোতে সার্ভাইভ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো মেইনলি প্রত্যেকের জন্য, যে কোনো ফিল্ডে আপনি কাজ করেন না কেন, আপনি যদি আপনার অবস্থানটাকে সিকিউর করতে যান, তাহলে যে যে স্কিলসগুলো আপনার লাগবে এবং সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি। সো এই ভিডিওটা আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তার আগে বলছি যে কেন আমার কথা শুনবেন। আমি ২০১৫ সালের পরবর্তী সময় থেকে আমি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি একজন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হিসেবে অনেক দিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। একই সাথে আমি অনেক দিন ধরে প্রায় ৭-৮ বছর ধরে আমি মেন্টরিং করছি। আমার প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ স্টুডেন্টকে আমি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও এই ধরনের স্কিলসগুলো আমি শিখিয়েছি। সো কিছুটা হলেও আমার এই ইন্ডাস্ট্রিতে নলেজ আছে এবং বিশেষ করে আমি গত কয়েক বছর ধরে এআই নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ করছি, এআই নিয়ে প্রচুর পরিমাণ আমি বিভিন্ন কিছু শিখছি। সো আমি আমার অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং পরবর্তী আরও ২টা ভিডিও বানাতে যাচ্ছি। আমি অলরেডি বলেছি যে ৩টা ভিডিও হবে। ৩টা ভিডিওর প্রথম ভিডিওটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি যে স্কিলসগুলো সেগুলো নিয়ে। সো ২০২৫ সালের পরবর্তী সময় যদি আপনাকে টিকে থাকতে হয়, বিশেষ করে কোন কোন স্কিলসগুলো আপনার অবশ্যই লাগবে, আমি সেগুলো নিয়েই পার্টিকুলারলি এখন কথা বলতে যাচ্ছি। সো প্রথমত হচ্ছে আপনাকে আইটি লিটারেসি থাকতে হবে আপনার। আইটি লিটারেসি ব্যাপারটা এরকম না যে মানে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো শিখে আপনি এগুলোর উপর ভিত্তি করে কাজ করবেন, ব্যাপারটা কিন্তু এখন আর এই জায়গাটাতে নেই। আপনি যদি এই ২০২৫ সালের পরবর্তী সময়ে সার্ভাইভ করতে হয়, তাহলে এগুলো আপনার একদম ম্যান্ডেটরি বিষয়। সো সেই বিষয়গুলো কি? বেসিক আইটি লিটারেসির মধ্যে আমাদেরকে যে যে জিনিসগুলো জানতে হবে অবশ্যই সেগুলো হচ্ছে প্রথমত ফান্ডামেন্টালস কিছু লিটারেসি আছে, যেগুলো যেমন আপনার
কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে আপনি অনেক বেশি কমফোর্টেবল হতে হবে, আপনার টাইপিং স্পিডস ভালো হতে হবে, আপনার ইন্টারনেট ব্রাউজিংয়ের দক্ষতা ভালো থাকতে হবে। যে কোনো বিষয় নিয়ে আপনি একটা প্রবলেমে পড়বেন এবং সেটাকে ইন্টারনেট থেকে খুঁজে সেই সমস্যাটা নিজে নিজে সমাধান করার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। এবং একই সাথে এআই, বিভিন্ন ধরনের এআই আছে, এই এআইকে কমান্ড দেওয়ার জন্য যে প্রম্পট লিখতে হয়, এই প্রম্পটগুলো কীভাবে লিখতে হবে এগুলো আপনাকে জানতে হবে। এবং একই সাথে আপনাকে জুম সহ বিভিন্ন অনলাইন মিটিং বা মিটিং ম্যানেজমেন্ট যে সফটওয়্যারসগুলো আছে, এই সফটওয়্যারসগুলো নিয়ে আপনাকে আপনার আইডিয়া থাকতে হবে। সো এই বিষয়গুলো হচ্ছে আইটি লিটারেসি, এগুলো একদম ম্যান্ডেটরি আপনার থাকতেই হবে। গুগল ইকোসিস্টেম, গুগল ইকোসিস্টেমের ব্যবহার আপনাকে খুব ভালো করে জানতে হবে। গুগল ইকোসিস্টেম বলতে গুগলের যে যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। যেমন গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট, মানে গুগল ড্রাইভ কীভাবে একজনের সাথে আরেকজনের বিভিন্ন ফাইল শেয়ার করা যায়, বিভিন্ন ফোল্ডার শেয়ার করা যায়, এবং বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে যে কেউ কেউ এই ফাইলের এডিট করতে পারবে, কেউ চাইলে এই ফাইলে শুধু রিড করতে পারবে, কেউ চাইলে হচ্ছে শুধু ভিউ করতে পারবে, এরকম বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে ফাইলগুলোকে কীভাবে ম্যানেজ করা যায়, ফাইল কীভাবে শেয়ার করা যায়, এই ব্যাপারগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। গুগলের যে বিভিন্ন অ্যাপ্লিকেশনসগুলো, যেমন ধরেন গুগল ডক্স, গুগল স্লাইডস, গুগল শিটস, গুগল ফর্মস, এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, খুব সিম্পল ব্যাপার। আপনি যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, আপনি খুব সহজে এই ধরনের অনেক রিসোর্স পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনি নিজের স্কিলসটাকে আপগ্রেড করতে পারেন। এরপর গুগল মিট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, গুগল মিট কীভাবে কাজ করে, গুগল মিট ব্যবহার করে কীভাবে মিটিং লিঙ্ক ক্রিয়েট করা যায়, কীভাবে মিটিং লিঙ্ক শেয়ার করা যায়, এই জিনিসগুলো আপনার জানতে হবে। জিমেল ব্যবহার করা জানতে হবে, গুগল ম্যাপ ব্যবহার করা জানতে হবে। ধরেন আপনি কোনো একজন মানুষকে অ্যাড্রেস শেয়ার করবেন, সো আপনি লাইভ অ্যাড্রেস শেয়ার করতে হলে গুগল ম্যাপ থেকে আপনাকে লিঙ্কটা নিয়ে সেই লিঙ্কটা আপনাকে শেয়ার করতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি বিষয়, এবং এই স্কিলসগুলো আপনার অবশ্যই থাকতে হবে 2025 সাল এবং পরবর্তী সময়ে। এরপর গুগল সার্চ, গুগলে সার্চ করে আপনাকে বিভিন্ন তথ্য খুঁজে বের করতে হবে, এই ধরনের জিনিসগুলো আপনার জানতে হবে। গুগল ক্যালেন্ডার কীভাবে ম্যানেজ করতে হয়, গুগল ক্যালেন্ডার ব্যবহার জানতে হবে। গুগল ট্রান্সলেটর, এটা আমি জানি যে আপনারা সবাই জানেন বলে। মাইক্রোসফটের বিষয়ে কিছু লিটারেসি, যেমন ধরেন আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলস, তারপর মাইক্রোসফট উইন্ডোজের বিভিন্ন বিষয়, কীভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হয়, মানে বেসিক কম্পিউটারে আমরা যা যা জিনিসগুলো নিয়ে আলোচনা করি, এই জিনিসগুলো আপনার অবশ্যই থাকতে হবে। এরপরে আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এবং যেটার জন্য আমি আসলে এই ভিডিওটা বানানোর খুব বেশি প্রয়োজন বোধ করেছি, সেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে মেইনলি এআই লিটারেসি। সো যেটার অর্থ হচ্ছে 2025 থেকে পরবর্তী সময়ে আপনাকে এআই এর খুব ভালো ব্যবহার জানতে হবে। যদি আপনি জানতে পারেন তাহলে যে কোনো ফিল্ডেই, আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করেন বা আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন, যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনি আপনার জায়গাটাকে খুব সিকিউর করে ধরে রাখতে পারবেন। কারণ এআইকে কমান্ড দিয়ে আপনি আপনার হয়তো 10 ঘন্টার কাজকে আপনি 5 মিনিটের মধ্যে ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনি খুব ক্রিয়েটিভ অনেক কিছু আপনি করতে পারবেন এআইকে যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করতে পারেন। এবং এআই লিটারেসির মধ্যে কোন জিনিসগুলো বেসিক্যালি আপনার জানা উচিত, যেমন এআই কীভাবে কাজ করে, এআই এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কী, তারপর এআই এর ব্যবহার করাটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এআইকে কীভাবে ব্যবহার করতে হয়। এআই এর বিভিন্ন মডেল নিয়ে হয়তো আপনি যদি জানেন, আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন। তারপর এআই এর বিভিন্ন লিমিটেশনস আছে, এগুলো নিয়ে আপনার জানতে হবে। আমি যদি পার্টিকুলারলি বলি কোন বিষয়গুলোতে আপনার স্কিলস থাকা দরকার, প্রথমত এআই অ্যাসিস্ট্যান্ট, এআইকে কীভাবে আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবেন, এই ব্যাপারটা নিয়ে আপনার ধারণা থাকতে হবে। যেমন এআই দিয়ে আপনার রিসার্চ করা যায়, এআই দিয়ে অনেক কিছুকে খুব সুন্দর করে গোছানো যায়, বিভিন্ন তথ্য ফাইন্ড আউট করা যায়, এগুলো কিভাবে করা যায়, এআইকে কীভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবেন, সেই জিনিসগুলো আপনার জানতে হবে। এআই দিয়ে কন্টেন্ট লেখা যায়, খুব সুন্দর করে কন্টেন্ট লেখা যায়, এআইকে দিয়ে কন্টেন্ট কীভাবে লেখা যায়, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এআইকে দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করা যায়, গ্রাফিক ডিজাইনে এআইকে ব্যবহার করা যায়, এটা আপনাকে জানতে হবে। এআইকে দিয়ে ভিডিও জেনারেট করা যায়, দারুণ ভিডিও এখন এআইকে দিয়ে তৈরি করা যায়। এমন অনেক ইউটিউব চ্যানেল আছে, ফেসলেস ইউটিউব চ্যানেল, যেখানে কোনো মানুষ সামনে এসে কথা বলছে না, বাট এআইকে দিয়ে কমপ্লিটলি ভিডিও তৈরি করে অনেক বড় চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, অনেক টাকাও তারা ইনকাম করছে। আপনি অ্যাটলিস্ট এখানে কাজ করেন আর না করেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। এআই দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করা যায়, এআইকে দিয়ে কীভাবে ভয়েস জেনারেট করা যায়। এআই ভয়েসের কিন্তু অনেক ধরনের জেনারেশন আছে। যেমন এখন আমরা
যে ভয়েসগুলো, ভয়েসের যে জেনারেশনটা চলছে এটার নাম হচ্ছে আলট্রা রিয়েলিস্টিক জেনারেশন। মানে এইখানে একজন হিউম্যান ঠিক যেভাবে কথা বলে, কথা বলার ভেতরে যে ইমোশন আছে, ঠিক এইভাবে হচ্ছে এআই এর কাছ থেকে ভয়েস পাওয়া যায়। এবং এই ভয়েসগুলো হচ্ছে মানে শুনলে আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে এটা একটা এআই ভয়েস, আপনার কাছে মনে হবে যে এটা একজন রিয়েল হিউম্যানের ভয়েস। এবং এমন অনেক ভিডিও আছে, আমরা হয়তো বা রেগুলার দেখছিও, আমরা বুঝতেও পারছি না যে এইগুলো আসলে এআই দিয়ে কমপ্লিটলি ভিডিওটা তৈরি করা, ভয়েস থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে আপনার সব কিছুই। এরপরে আপনাকে জানতে হবে এআই ওয়েবসাইট, এআই দিয়ে কীভাবে ওয়েবসাইট বিল্ড করা যায়। খুব সহজেই কিন্তু এআই দিয়ে আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমরা বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে অনেক অনেক এআই টুল আছে যেগুলো দিয়ে খুব ইজিলি আপনার ম্যানেজ করা যায়। এআই কোডিং, যারা বিশেষ করে আপনারা কোডিং নিয়ে অনেক বেশি সিরিয়াস, তাদের হয়তো খুব হাই এন্ডের কোড না জানলেও চলবে। এআইকে যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন, এআইকে দিয়ে যদি আপনি কোড জেনারেট করতে হয় কীভাবে, এই জিনিসগুলো জানেন, তাহলে দেখবেন যে আপনি নিজেও অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। আপনার হয়তো বা খুব ভালো আপনি প্রোগ্রামিং নলেজ নেই, আপনার খুব ভালো কোডিংয়ের নলেজ নেই, কিন্তু তারপরেও আপনি টুকটাক অনেক কিছু আপনি করতে পারবেন এআইকে ব্যবহার করে। এআই লিটারেসির এই ব্যাপারগুলো আপনার অবশ্যই থাকতে হবে 2025 সাল এবং পরবর্তী সময় যদি আপনার ক্যারিয়ারটাকে সিকিউর করতে হয়। পরের পয়েন্টটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। প্রত্যেকটা মানুষের জন্য এখন যেহেতু সময়টা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমাদের সবার জন্য প্রপার কমিউনিকেশন স্কিলসটা আমাদের জানতে হবে। কমিউনিকেশনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ভার্বাল, নন ভার্বাল, তারপর হচ্ছে আপনি আবার এটাকে ভাবতে পারেন ফিজিক্যাল, ভার্চুয়াল। মানে ভার্চুয়ালি আপনি কতটা কমফোর্টেবলি কথা বলতে পারেন, কতটা সুন্দর করে কথা বলতে পারেন, কতটা স্মার্টলি আপনি প্রেজেন্ট করতে পারেন, এই বিষয়গুলো আপনার জানতে হবে। আপনি যদি ফিজিক্যালি কাউকে ডিল করতে যান, সেক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার গেস্টার, পশ্চার, আপনার কথা বলার টোন, হ্যাঁ, এই জিনিসগুলো ওভারঅল আপনাকে জানতে হবে। আপনার কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো থাকতে হবে যদি আপনি 2025-এর পরবর্তী সময় আপনি সার্ভাইভ করতে চান। লার্নিং অ্যাজিলিটি মানে হচ্ছে যে যেহেতু একের পর এক খুব র্যাপিডলি বিভিন্ন জায়গা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, আপনার এই অ্যাডাপ্টেবিলিটিটা অর্জন করতে হবে। অ্যাডাপ্টেবিলিটি অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ লার্নিংয়ের ভেতরে থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে অনেক বেশি, এবং প্রতিনিয়ত কিছু না কিছু আপনাকে শিখতে হবে। যদি আপনার স্কিলসকে আপনি আপগ্রেড করতে না পারেন, তাহলে ডেফিনেটলি আপনি ছিটকে যাবেন, আপনি কোনোভাবে টিকে থাকতে পারবেন না ভবিষ্যতের জন্য। সো অবশ্যই আপনাকে রেগুলারলি বিভিন্ন কিছু জানতে হবে, শিখতে হবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোন জিনিসটা শিখবেন এটাও আপনাকে হচ্ছে ঠিক সুন্দর করে ডিসিশন নিতে হবে, এবং কিভাবে শিখবেন, কত দ্রুত শেখা যায়। মানে সোজা কথা হচ্ছে আপনাকে লার্নিংয়ের ভেতরে থাকতে হবে, লার্নিংয়ের মধ্যে আপনাকে তৎপর হতে হবে। এটা যদি হয় তাহলে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। নেটওয়ার্কিং 2025 সালে যেমন বিশেষ করে আমি যদি বলি ইন্টারপার্সোনাল নেটওয়ার্কিং, মানে আপনি যদি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, সেখানে একজন মানুষের সাথে যদি আপনার কোনোভাবে যোগাযোগ তৈরি হয় বা পরিচয় হয়, আপনাকে মানে ভেবে নিতে হবে যে এই মানুষের সাথে আমাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং লং টাইম একটা সম্পর্ক রাখতে হবে। আমরা আমাদের জীবনে এমন অনেক ব্যাপার আছে যে আমরা অপ্রয়োজনীয় অনেক মানুষকে আমাদের জীবনের সাথে এক করে ফেলি এবং আমরা তাদের পেছনে প্রচুর সময় দিই, কিন্তু দিন শেষে আসলে সেখান থেকে আমাদের কোনো রেজাল্ট আসে না। আমি বরং বলবো যে 2025 সালে আপনি জাস্ট আপনার যে ক্যারিয়ার বা যেই জায়গাটা আপনার প্রফেশনাল এরিয়া, সেইখানে আপনি মানুষজনের সাথে যোগাযোগ তৈরি করেন, মানুষজনের সাথে কমিউনিকেশন তৈরি করেন, বিভিন্ন ওয়ার্কশপে যেতে পারেন, বিভিন্ন সেমিনারে যেতে পারেন, সেই সেমিনারে বিভিন্ন মানুষের সাথে আপনার একটা গেট টুগেদার হবে, অনেক মানুষের সাথে পরিচয় হবে। এই পরিচয় হলেই হবে না, তাদের সাথে পার্সোনাল আপনি একটা হচ্ছে কানেকশন বিল্ড আপ করতে হবে। তাদের যখন কারোর সাথে পরিচয় হবে, তাদের সাথে ফেসবুকে আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যেতে পারেন, লিঙ্কডইনে অ্যাড হয়ে যেতে পারেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি নিয়ে রাখতে পারেন, মাঝে মাঝে কথাবার্তা বলবেন। জাস্ট ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার এই জায়গাটাতে যে আপনার পার্সোনাল নেটওয়ার্কিংয়ের জায়গাটাকে খুব স্ট্রং করতে হবে, কারণ অনেক অনেক অপরচুনিটি আপনি পাবেন এই শুধুমাত্র নেটওয়ার্কিংয়ের জন্য। এবং অনেস্টলি যদি বলি যে 2025 সালে আসলে যারা খুব ভালো করছে তাদের মধ্যে অন্যতম প্রধান ফ্যাক্টর হচ্ছে নেটওয়ার্কিং। যাদের পার্সোনাল নেটওয়ার্কিং অনেক ভালো বা ইন্টারপার্সোনাল নেটওয়ার্কিং অনেক ভালো, তারা কিন্তু খুব ভালো ভালো সুযোগ তৈরি করে ফেলতে পারছে। ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর 2025 সালের জন্য।
বা 2025-এর পরবর্তী সময়ে, বিশেষ করে এখন যেহেতু সব কিছু টাফ হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনাকে বিশেষ করে হিউম্যান সাইকোলজি অনুযায়ী হচ্ছে আপনি যাদের সাথে কাজ করবেন তাদেরকে ট্রিট করতে হবে, তাদের ইমোশন বুঝতে হবে। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে ইমোশনে কিন্তু অনেকগুলো ধরন আছে, এই আপনাকে এগুলো নিয়ে স্টাডি করতে হবে এবং সেই অনুযায়ী মানুষজনকে ডিল করতে হবে। যদি একজন মানুষ, আপনি জানেন যে আপনি হয়তো অনেকগুলো মানুষের সাথে কাজ করছেন, এই মানুষগুলোকে কিভাবে কথা বললে আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন বা তারা আপনাকে ট্রাস্ট করবে, সেই ভাবে আপনাকে ডিল করতে হবে। এটার জন্য ডেফিনেটলি আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারগুলো নিয়ে আপনার খুব ভালো আইডিয়া থাকতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, এটা আসলে আগেও এটার অ্যাপ্লিকেশন ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানে এটা হচ্ছে যে কোনো টাফ সিচুয়েশানে আপনি হয়তোবা খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে পারছেন। টাফ সিচুয়েশনে আপনি হয়তোবা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারছেন, এই জিনিসগুলো আপনার থাকতে হবে। বিশেষ করে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে অনেক কিছু চিন্তাভাবনা করে, অনেক কিছু অ্যানালাইসিস করে সেখান থেকে আপনি একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় আপনি পৌঁছাতে পারছেন। এই জিনিসগুলো আপনার অর্জন করতে হবে। এটার জন্য আপনি প্রচুর স্টাডি করতে পারেন, প্রচুর আপনার নলেজ বাড়াতে হবে। নলেজ ডেপথ যত বাড়বে ততই আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে, ততই আপনার প্রবলেম সলভিংয়ের অ্যাবিলিটিগুলো বাড়তে থাকবে। এর জন্য আপনি প্রচুর পরিমাণ বই পড়তে পারেন। বই পড়ার হ্যাবিটটা বা বিভিন্ন বড় বড় বা ভালো ভালো জায়গায় আপনার যেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন সেই জায়গার পডকাস্টগুলো আপনি শুনতে পারেন। এতে করে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিংয়ের অ্যাবিলিটিটা ইনক্রিজ হবে। কোলাবোরেশন অ্যান্ড টিমওয়ার্ক, সো এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে সহজ কথা হচ্ছে, আপনি যখন অনেকগুলো মানুষের সাথে কাজ করবেন, সো সেই জায়গায় আপনার কোলাবোরেশন করতে গেলে অনেক কিছু আপনাকে মেনটেন করতে হয়, অনেক কিছু ডিল করতে হয়। এগুলোকে আপনার প্রপারলি শিখতে হবে। মানে একটা প্রসিডিউরের মধ্যে যেতে হবে, মানুষকে কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে লিডার হওয়া যায়। আর একটা টিমের জন্য লিডাররা হয় একজন ইন্সপায়ারিং পারসন, অন্যদিকে বসরা হয় সবসময় একটু মানে যেই ধরনের মানুষকে আমরা পছন্দ করি না, এই ধরনের মানুষ। সো অলওয়েজ চেষ্টা করবেন যে লিডার হওয়ার জন্য, মানে বসের মতো খুব রুড বা খুব রাফ অ্যান্ড টাফ এরকম না হয়ে আপনি যাদের সাথে কাজ করছেন সেই মানুষগুলোর সমস্যা বুঝে সেই অনুযায়ী তাদেরকে ডিল করা, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। অ্যাডাপ্টেবিলিটি ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যেটা বলছিলাম যে খুব শার্পলি বা রেপিডলি হচ্ছে বিভিন্ন জায়গা চেঞ্জ হচ্ছে একের পর এক। যেমন আপনি যদি ফেসবুকের কথাই বলেন, আপনি দেখবেন যে গত 2 বছর আগে ফেসবুকের নিয়ম নীতি একরকম ছিল, ইউটিউবের নিয়ম নীতি একরকম ছিল, এখন আবার অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি যদি ফাইবার, আপওয়ার্ক যেখানেই কাজ করেন না কেন, একের পর এক আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আপনাকে। প্রফেশনাল ফিল্ডেও আপনি বিভিন্ন ধরনের হয়তোবা এমন অনেক সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলোর কাজ জানলেই আগে আপনি খুব সহজেই আপনার ক্যারিয়ারে কন্টিনিউ করতে পারতেন, অনেক কিছু আপনি মেনটেন করতে পারতেন, কিন্তু এখন আর আপনার পারছেন না। কারণ হচ্ছে যে এই অ্যাডাপ্টেবিলিটিটা আপনার অর্জন করতে হবে। অ্যাডাপ্টেবিলিটি বলতে যত বড় বড় সমস্যাই আসুক, সেই সমস্যাটাকে আপনাকে মেনে নিতে হবে প্রথমত, এবং সেটাকে সলভ করার জন্য, সেটার সাথে অ্যাডাপ্ট করার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, এবং আপনাকে সেটার সাথে অ্যাডাপ্ট করার জন্য যে জিনিসগুলো আপনাকে জানতে হবে সেগুলোর সাথে আপনাকে অ্যাডাপ্ট হওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার অর্জন করতে হবে। লিডারশিপ অ্যান্ড ইনফ্লুয়েন্স, যেটা অলরেডি আমি সম্ভবত কোলাবোরেশন অ্যান্ড টিমওয়ার্কের মধ্যে বলে ফেলেছি। খুব গুরুত্বপূর্ণ একটা স্কিলস হচ্ছে লিডারশিপ। হ্যাঁ, অনেকগুলো মানুষকে খুব সুন্দর করে কীভাবে ম্যানেজ করা যায় একজন লিডার হিসেবে, এই অ্যাবিলিটিটা আপনাকে অর্জন করতে হবে। এবং এটার জন্য ডেফিনেটলি আমি বলবো যে প্রচুর বই পুস্তক আছে, সেগুলো পড়তে পারেন, প্রচুর পডকাস্ট আছে, সেগুলো দেখতে পারেন, এবং দিন শেষে আপনাকে অনেক মানুষের সাথে কাজ করতে হবে, প্রচুর মানুষের সাথে মিশতে হবে। এভাবেই কিন্তু আপনি একজন গুড লিডার হতে পারবেন। এবং অলওয়েজ ট্রাই করতে হবে যে কিভাবে অনেকগুলো মানুষের মধ্যে নিজেকে একজন ইন্সপায়ারিং ক্যারেক্টার হিসেবে স্টাবলিশ করা যায়, এই মেন্টালিটিটা আপনার রাখতে হবে, যাতে হচ্ছে অনেকের মধ্য থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলতে পারেন। এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভিটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এআই সব কিছু দখল করতে পারলেও ক্রিয়েটিভ জায়গাটায় কখনো দখল করতে পারবে না। বিশেষ করে আমি যদি পার্টিকুলারলি বলি এআই আসলে কোন জায়গাগুলোকে দখল করবে, যেমন রিপিটেড অনেক টাস্ক আছে, এবং এমন অনেক কিছু আছে যেগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটের ভেতরে আছে, বা একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করলেই সেই কাজগুলো করা যায়, অথবা একই ধরনের গদবাঁধা যে কাজগুলো, এই ধরনের কাজগুলোই মেইনলি এআইকে দিয়ে রিপ্লেসেবল হয়ে যাবে, বা অটোমেশন দিয়ে এগুলো খুব সহজেই রিপ্লেস করে ফেলা যাবে। কিন্তু ক্রিয়েটিভ যে জায়গাগুলো, যেখানে অনেক ডিপ
নলেজের দরকার হয়, খুব চিন্তা ভাবনা করে একটা ডিসিশন মেকিং করতে হয়, এই জায়গাগুলো কখনোই আসলে নিতে পারবে না। সেই জন্য অলওয়েজ ট্রাই করতে হবে ক্রিয়েটিভ কীভাবে হওয়া যায়, ক্রিয়েটিভিটির চর্চাটা করতে হবে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি চর্চা আমরা অনেকভাবে করতে পারি। ক্রিয়েটিভিটি আসলে ব্যাপারটাকে যদি আমি এভাবে বলি যে একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। ধরেন আমরা জানি যেটাকে আমরা প্রচলিত একটা কথা আছে আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স একটু চিন্তাভাবনা করতে হবে, আপনার নিজের আইডিয়াগুলোর এক্সারসাইজ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একজন ক্রিয়েটিভ মানুষ হয়ে উঠতে পারেন। 2025 এবং পরবর্তী সময়ে আপনি যদি আপনার জায়গাটাকে খুব সিকিউর করতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে। যেমন আমি বলতে পারি যে একজন মানুষের হাঁটা চলা করাটা যেমন একটা বেসিক স্কিল, যেটা সবার থাকতে হবে। একজন মানুষ যদি হাঁটতেই না পারে তাহলে সে অচল হয়ে যাবে। ঠিক এই ধরনের স্কিল এগুলো আপনার থাকতে হবে। কোনো জায়গায় চাকরি করবেন, কাজ করবেন, এরকমটা না, কিন্তু এই জিনিসগুলো থাকলে আপনি যদি একটা হার্ড স্কিল ডেভেলপ করেন তাহলে আপনি হয়তো আপনার জায়গাটাকে খুব সুন্দরভাবে একটা সামনের দিকে নিয়ে যেতে পারবেন, আপনার ক্যারিয়ারটাকে আপগ্রেড করতে পারবেন। সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও দুটো ভিডিও আসছে, সেগুলো নিয়ে আরেকটা ভিডিও হবে। সো প্রত্যেকটা ভিডিওকে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই 3টা ভিডিওই প্রত্যেকটা ভিডিওর নিচে, মানে প্রত্যেকটা আসলে এই 3টা ভিডিওর যে কোনো ভিডিওর নিচে আপনি আরও 2টা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আরও 2টা ভিডিও দেখে ফেলতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ওয়েলকাম করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে।